হ্যালো স্টুডেন্টস, অনেক সময় তোমাদের একটা প্রশ্ন থাকে যে স্যার কীরকমভাবে পড়লে বা উইচ স্ট্র্যাটেজি মানে কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়লে আমরাও কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করতে পারবো। এই প্রশ্নটার পিছনে কারণটা একটাই যে তোমরা যারা ট্র্যাডিশনালি পড়াশুনো করেছো তারা হয়তো যেভাবে পড়েছো কম্পিটিটিভ এক্সামসের পড়াশোনা কিন্তু সেইভাবে করলে অনেক সময় হয় না, তাই এর জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি প্রয়োজন। তাই যারা এই প্রশ্নটার জন্য চিন্তিত এই ভিডিওটা শেষ অবধি দেখলে আশা করব পুরো প্রশ্নের মানে এই যে সমস্যাটার সমাধান নিশ্চয়ই হবে। দেখো, আমরা যেটা দেখতে পাই যে আমাদের দিনে কিন্তু 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা সাজেস্ট করি 6 থেকে 8 ঘন্টা তোমাদের অবশ্যই ঘুমানো উচিত। কেন? কারণ কম্পিটিটিভ এক্সামসের যে পড়াশোনাটা যেটা হয়তো তোমরা মনে করো যে খুব সহজ, সেটা কিন্তু কখনোই নয়। যদিও কম্পিটিটিভ এক্সামসে কি না প্রায় 80% জাস্ট মাধ্যমিক লেভেল অবধি প্রশ্ন উত্তর আসে, বাট তা সত্ত্বেও কিন্তু অতটা সহজ নয়। এবার যদি বলি যে কেন সহজ নয়, কারণ এর একটা বিশাল বড় পজিশন নিয়ে থাকে কে না কারেন্ট অ্যাফেয়ার্স বা ট্র্যাডিশনাল জিকে। তাই এই যে পার্টগুলো যেটার বিষয়ে আমি বলতে চলেছি তাহলে একটু দেখে নাও, তাহলে আশা করব তোমাদেরও প্রবলেম সলভ হবে। দেখো, আমরা ছোট থেকে বা আমাদের যখন জ্ঞান হয়েছে তখন আমরা প্রায়শই করতাম কি একটা রুটিন বা একটা স্কেডিউল বানাতাম এবং কোথায় লাগাতাম না ঠিক দরজার পিছনে। কেন? যাতে দরজাটা খুললে ওটা পিছনে চলে যায়। ক্লিয়ার? কাল থেকে শুরু করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামসে যেহেতু কম্পিটিশন ভেরি হাই, তাই আমরা সাজেস্ট করি ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছরের মধ্যে তোমায় কিন্তু চাকরি পেতেই হবে। এবং ঠিক এই কারণে আমরা অফলাইনে বলো বা অনলাইনে আমরা চেষ্টা করি 3 থেকে 6 মাসের মধ্যে যে যেরকম পড়াশোনা করছে, যে যে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, যাতে তাকে তৈরি করে দেওয়া যায়, যার জন্য বিভিন্ন জায়গায় অনেক বেশি সময় নেওয়া হয়। ক্লিয়ার? তো সেইখানে বলবো যে এই শর্ট টাইমের মধ্যে যদি তুমি তৈরি হয়ে যেতে পারো তাহলে অনেকটা টাইম পাবে প্র্যাকটিস করার জন্য। কারণ মনে রাখবে কম্পিটিটিভ এক্সামস যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তুমি সাকসেসফুল হবে। কারণ এখানে কিন্তু উত্তর তোমার সামনেই থাকবে। কেন? MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং যেহেতু এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তাই এখানে এই ব্যাপার নেই যে স্যার ও আমার থেকে বেশি পেয়েছে, সে আমার থেকে কম পেয়েছে, এটা বলার জায়গা নেই। কারণ কম্পিউটারাইজ চেকিং হয় OMR এ। তাহলে OMR এ যখন কম্পিউটারাইজ চেকিং, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, ভুল হলে আরও একটা এক্সট্রা কি আসবে, নেগেটিভ অ্যাড হবে। তো এই কারণে চলো একটু স্ট্র্যাটেজি দেখে নেওয়া যাক বা রুটিন আমি একটা সাজেস্ট করি স্টুডেন্টসদের, সেই রুটিনটা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং এই রুটিন ফলো করে বিগত 14 বছর ধরে আমি পড়াচ্ছি, বহু স্টুডেন্টস কিন্তু সাকসেসফুল হয়েছে এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও অবশ্যই সাকসেসফুল হবে, এইটুকুনি আশা করি। দেখো, কম্পিটিটিভ এক্সামসে সাধারণত 4টে বিষয় থাকে। কি কি? ম্যাথস, ইংলিশ, রিজনিং এবং GS মানে জেনারেল স্টাডিজ। এবার তোমার যা দেখছো তারা বলতে পারো কেন স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশনের তো পার্ট থাকে, কেন স্যার স্ট্যাটিস্টিক্স তো থাকে। এবার দেখো, এগুলো একটা বা দুটো এক্সামের জন্য। আবার কেউ কেউ বলে স্যার অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে তো স্যার কমার্স থেকে থাকে। হ্যাঁ, এবার সেটা আবারও স্পেশাল কিছু এক্সাম, বাট আমি ওভারঅল 95% এক্সামসের ক্ষেত্রে বলছি, 5% এক্সামসের ক্ষেত্রে বলছি না। কারণ এই 5%-এর মধ্যে কী কী থাকবে? স্টাফ সিলেকশন কমিশনের অডিট, কে বলে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বা টেকনিক্যাল যারা তারা, বা ধরো RRBর জন্য যারা MBA পাস লাগে বা বিটেক লাগে তাদের জন্য। তাহলে এইরকম স্পেশাল ক্যাটাগরির লোকজন, বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রেড বি অফিসার, যেখানে ইকোনমিক্সের একটা প্রয়োজন লাগে, ব্যাঙ্কিং হিউজ লাগে, বা ব্যাঙ্কিং সেক্টরে, তাহলে আমি জাস্ট কিছু কোয়েশ্চেন্স বা কিছু এক্সামস, কিছু এক্সামস আমি বাদ রেখে বাকি 95% এক্সামসের জন্য কথা বলছি। তাহলে কি থাকে না ইংলিশ, ম্যাথস, রিজনিং অ্যান্ড GS। আবারও বলছি, বলতে পারো স্যার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তো ইংলিশ থাকে না। ক্লিয়ার? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওভারঅল একটা বলছি। এবার তোমরা যে যে পরীক্ষা ফোকাস করে চলছো সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করলে আশা করব তোমরাও সাকসেসফুল হবে। কি না, দেখো একটু আগেই বললাম আমাদের কি কি পার্ট থাকে, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড জিকে বা যেটাকে আমরা বলি GS।
এবার কি কি অংশ থাকে না, দেখো ইংলিশের ভেতরে সাধারণত এই তিনটে থাকে, গ্রামার, কম্প্রিহেনশন, ডেসক্রিপটিভ। এবার এক্ষেত্রে তোমাদের স্টুডেন্টসদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে স্যার আমি তো গ্রামারে খুব উইক, তাহলে আমি কি পারবো? অবশ্যই পারবে। কেন? কারণ হচ্ছে তোমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখো, দেখবে ওভারঅল প্রায় 70%, 65 to 70% স্টুডেন্টস যারা চাকরি পেয়েছে তারা কিন্তু নর্মাল আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই পেয়েছে। ক্লিয়ার? মেজরিটি আর্টস ব্যাকগ্রাউন্ড, খুব কম থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর তার থেকেও কম থাকে কমার্স ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? তার মানে এটা ভেবে লাভ নেই যে স্যার আমি গ্রামারে খুব উইক। ক্লিয়ার? এবং কেন? কারণ দেখো আমরা মানে তোমরা যারা পরীক্ষা দেবে, আমরা যারা পরীক্ষা এতদিনে চর্চায় আছি, আমরা জানি যে 25টা যদি প্রশ্ন হয় তার মধ্যে ম্যাক্সিমাম 5 থেকে 10 নম্বরের থাকে হচ্ছে পিওর গ্রামার। কোথায় না? এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং তার সঙ্গে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস। বাদ বাকি পুরোটাই কিন্তু কম্প্রিহেনশন পার্ট। অর্থাৎ যদি আমরা বলি কি কি সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ইডিয়মস, ফ্রেজ, গ্রুপ ভার্ব, রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আনসিন প্যাসেজ, এই সব যা যা শুনলে সবই কিন্তু এই কম্প্রিহেনশন পার্টের মধ্যে পড়ে, যেটার জন্য পিওর গ্রামারের টাচ লাগে না। ক্লিয়ার? মুখস্থ লাগে। আর কি, যদিও প্রিলিমসে নেই বা ডেসক্রিপটিভ পেপার পরবর্তীকালে তোমাদের লাগবে যদি তোমরা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দাও। অনেক গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ আসে। এখানেও বলে রাখছি অনেকের ভাবে, বাট তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা যা পড়েছো তাই এখানে আসে। অর্থাৎ সিম্পল এসে, লেটার, প্রেসি এবং তার সঙ্গে ট্রান্সলেশন, এই 4টে পার্ট থাকে, এর বাইরে কিছু থাকে না। তাই এখন থেকে ভেবে লাভ নেই কি যে আমি কি পারবো এত কিছু, না, একেবারে ইজিলি ভাবো। মনে রাখবে আমাদের ব্রেন, তুমি যেরকম ইনপুট দেবে সেই অনুযায়ী কিন্তু তোমার ব্রেন ওয়ার্ক করে। তুমি যদি ভাবো এটা প্রচণ্ড কঠিন তাহলে অবশ্যই কঠিন, তুমি যদি ভাবো না আমি পেরে যাব তাহলে অবশ্যই তুমি পারবে। হ্যাঁ, কিছু হয়তো হিন্ড্রান্সেস মানে বাধা পাবে, বাট সেটা অতিক্রম হয়ে যাবে যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি পারবো। ক্লিয়ার? তাহলে এবার দেখে নিই ম্যাথস পার্টে কি কি আসে। না, ম্যাথস পার্টেও 3টে পার্ট আসে, অ্যারিথমেটিক, অ্যালজাব্রা এবং তার সঙ্গে জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, মেনসুরেশন, অর্থাৎ অ্যাডভান্স ম্যাথস। এবার যদি বলি অ্যারিথমেটিক, এটাও ক্লাস 10th লেভেল অবধি যা যা পড়েছো তাই আসে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইমার ওয়ার্ক, পেপার কী বলে পার্টনারশিপ, অ্যালিগেশন, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম, এই যা যা প্রশ্ন তোমরা 10th করেছো সেখান থেকেই আসবে। অ্যালজেব্রা পার্টে নর্মালি সিম্পলিফিকেশন আসে, আর এই জিওমেট্রি পার্টেও তোমরা ত্রিকোণমিতি, জ্যামিতি করেছো, মেনসুরেশন করেছো, সেইখান থেকেই আসে। হ্যাঁ, তবে কিছু পার্ট যেমন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যদি আমরা বলি বিসিএস মেইনস, যদি আমরা বলি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যদি আমরা বলি পিও লেভেল, তাহলে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স আসে। এবং সেগুলোর ক্ষেত্রে যে কটা বললাম, আর একটা পার্ট আসে ডিআই মানে ডেটা ইন্টারপ্রিটেশন। ক্লিয়ার? বাট বাদবাকি মেজরিটি পরীক্ষায় কিন্তু সেগুলো থাকে না। ক্লিয়ার? এবার আসছি আমি রিজনিংয়ের ক্ষেত্রে, দুটো পার্ট থাকে, একটি ভার্বাল আর একটি নন ভার্বাল। মানে যেখানে ভার্বাল মানে লিখিত প্রশ্ন আর নন ভার্বাল মানে ছবির প্রশ্ন। লিখিত প্রশ্ন মানে যেমন ধরো দিক নির্ণয়, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, ঠিক আছে, অড ম্যান আউট, ঠিক আছে, বা লজিক্যাল রিজনিং পার্টের স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এই যে পার্টগুলো দ্যাট ইজ কল্ড ভার্বাল। আর নন ভার্বাল কি, যেমন ধরো ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, বা ধরো ডাইস, ঠিক আছে, পেপার কাটিং, কাউন্টিং অফ ফিগার্স, এইগুলোকে বলা হয় নন ভার্বাল। ক্লিয়ার? লাস্ট যে পার্টে আমি আসছি জিএস পার্টে কি কি থাকে না, এটা হচ্ছে হিউজ সিলেবাস, ঠিক আছে, মানে আনলিমিটেড ভার্সন। কেন? চলো দেখে নেওয়া যাক। দেখো জিএস পার্টে কি কি থাকবে, ইতিহাস আপ টু 1947। জিওগ্রাফিতে কি কি থাকবে না, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্রায়োরিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি খুব কম, ওয়ার্ল্ড জিওগ্রাফি। আর কি, পলিটিক্যাল সায়েন্স, যেখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই পার্ট থেকে যা যা অ্যামেন্ডমেন্টস বলো, আইন কানুন যা যা আছে সব তোমরা পলিটিক্যাল সায়েন্সে পাবে। নেক্সট কি, ইকোনমিক্স ইনক্লুডিং 5-year প্ল্যানিং এবং নীতি আয়োগ এবং মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। তার সঙ্গে জেনারেল সায়েন্স পার্টে কী কী থাকবে, সবই ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বায়োলজি, বোটানি সবই পাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্র্যাডিশনাল জিকে।
তাহলে এই যে গল্পগুলো বললাম, দেখো এর বাইরে তুমি 95% এক্সামে আর কিচ্ছু পাবে না। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? তাহলে স্ট্র্যাটেজিটা দেখে নিই। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের হাতে 7 দিন সময় আছে। আমি এই যে দিনগুলো লিখেছি এটা এক্সাম্পল দেখানোর জন্য লিখেছি, এইভাবেই করতে হবে তা নয়, বাট এটা মেনটেন করলে অবশ্যই তুমি সাকসেসফুল হতে পারবে। কি না, আমরা যদি সোম থেকে শনি অর্থাৎ কদিন, জাস্ট 6টা দিন ব্যবহার করছি, জাস্ট 6টা দিন, তাহলে দেখো আমাদের গ্রামার, কম্প্রিহেনশন, ডেসক্রিপটিভ, আবারও গ্রামার, কম্প্রিহেনশন, ডেসক্রিপটিভ, অর্থাৎ প্রতি সপ্তাহে 6 দিনের মধ্যে 2 দিন গ্রামার, 2 দিন কম্প্রিহেনশন, 2 দিন ডেসক্রিপটিভ যদি করি তাহলে 1 সপ্তাহ পাচ্ছি। আমরা যদি ম্যাথামেটিক্স পার্টে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, আবার অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, তাহলে এখানেও সপ্তাহে 2 বার করে করতে পারছি। ভার্বাল, নন ভার্বাল, ভার্বাল, নন ভার্বাল, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল সপ্তাহে 3 বার করে করতে পারছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জিএস পার্টগুলো প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট একবার করে করছি। এটা করলে কি হবে না, তোমার মোনোটোনাস লাগবে না। যেটা অনেক স্টুডেন্ট বলে স্যার ভাল লাগছে না, একই রকম তো পড়া, বুঝতে পারছি না কত দূর গিয়ে শেষ করব, স্যার আগেরগুলো ভুলে যাচ্ছি। তাহলে এই যে একটা লাস্ট যে গল্পটা বললাম যে স্যার ভুলে যাচ্ছি, এটার সলিউশনটা আসছি, বাট তার আগের গল্পটা দেখো যে আমি কিন্তু মাত্র 6টা দিন ব্যবহার করে কম্পিটিটিভ এক্সামসের 95% এক্সামসে যা যা আসে পুরোটাই কভার করে ফেলতে পারছি। তার মানে এটা অনেকের মাথায় থাকে না যে আমাকে কিন্তু সবই প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহে পড়তে হবে। কেন? তুমি যেটা যে সপ্তাহে পড়বে না সেই সাবজেক্টেই কিন্তু তুমি উইক হবে। এবং বলেই রাখছি কম্পিটিটিভ এক্সামসে কিন্তু উইকনেসের কোনো জায়গা নেই, তোমাকে মিনিমাম 50 to 60% কভার করতেই হবে বা পেতেই হবে যে কোনো সাবজেক্ট থেকে। না, এটা খাতায় কলমে কোথাও লেখা নেই, একমাত্র ব্যাংকিংয়ে যেটা থাকবে সেগমেন্ট কাট অফ, বাট এক্সেপ্ট ব্যাংকিং এক্সামস কোথাও থাকে না, বাট তোমাকে তো স্কোর করতে হবে। আমরা নর্মালি যেটা বলি, যদি তুমি আনরিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে আউট অফ 100 তোমার টার্গেট হওয়া উচিত 80। ইয়েস, 80 ইজ দ্য টার্গেট। মিনিমাম 80 পেলে তবেই তুমি 100% শিওর হতে পারবে যে হ্যাঁ আমি পরীক্ষাটায় পাস করছি। কারণ এটা যেটা বললাম লাস্ট 5 বছরের ট্রেন্ড থেকে বললাম, বা আরও স্পেসিফিক্যালি আফটার কোভিড এই ট্রেন্ড থেকে বললাম। তাহলে এই ট্রেন্ড যদি তুমি দেখো তাহলে সেখানে দেখতেই পাবে যে কোনো পরীক্ষা দেখে নাও এই 75 থেকে 80-র ভেতরেই কাট অফ গেছে। তাই তুমি যদি 80 পাও তবে সেটা একটা ভালো জায়গা, সেফ অ্যান্ড সিকিওর জায়গা। তুমি যদি 68 থেকে 75-এর মধ্যে পাও তাহলে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তুমি তোমার মাইন্ড সেট আপ করতে পারবে না যে আমি কি পরেরটার জন্য পড়বো, আমি কি মেইনসের জন্য পড়বো, আমি কি ইন্টারভিউর জন্য তৈরি হব, আমি কি অন্য কোনো পরীক্ষা দেব, এই মাইন্ড সেট আপ করতে পারবে না। তাই এই মাইন্ড সেট আপ করাটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখবে ধরো আমরা যখনই কোনো কিছু করি না, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সামনে বর্ষাকাল আসছে, তোমার মাইন্ডসেটে কি চলতে পারে যে স্যার বর্ষাকালে বিভিন্ন রকম মাছ, আমি যদি তুমি মেছো বাঙালি হও তাহলে তুমি কি ভাববে যে স্যার আমি তাহলে বর্ষাকাল আসলে ইলিশ মাছ খাবো। ক্লিয়ার? আমার ইলিশ মাছ খুব পছন্দ, ইলিশের ডিম আরও পছন্দ। তাহলে এটা কি তোমার একটা তুমি প্রি আইডিয়া করছো যে ইলিশের টাইম আসছে আমি খাবো। বা ধরো আমি যদি বলি যে তুমি ভেজিটেবলস পছন্দ করো, তাহলে তুমি বলে স্যার শীতকাল আসছে আমি ভেজিটেবলসের জন্য ওয়েট করছি। এই গ্রীষ্মকালে স্যার আমি ফল দারুণ পছন্দ করি। তাহলে তুমি প্রত্যেকটার জন্য কি করছো, আগে থেকে প্ল্যান করছো। ক্লিয়ার? বা ধরো এই যে ধরো একটা জিনিস যে রেলওয়েতে কি দেওয়া হয়, 120 দিন আগে থেকে রিজার্ভেশন করা যায়, মানে একটি ব্যক্তিকে দেওয়া হচ্ছে টাইম যে আপনি 4 মাস আগে থেকে ভাবুন যে আপনি 4 মাস পরে কোথায় যাবেন। ক্লিয়ার? সে কিন্তু আদৌ জানে না যে 4 মাসে কি কি হতে পারে, বাট সে ভাবছে। তো এই থিঙ্কিংটা বাড়াও যে হ্যাঁ তুমি পারবে, এই থিঙ্কিংটা বাড়াও যে আমিও এইভাবে পড়লে সব কটা সাবজেক্ট আমি কি করতে পারবো, কভার করতে পারবো। এবং তারপরেও দেখো একটা দিন আমি ফাঁকা রেখেছি বা ফাঁকা রয়ে গেছে, কি করবে? স্যার খাবো দাবো ঘুমোবো, এত পড়াশোনা করলে হবে? অলরেডি মহান ব্যক্তিরা বলে গেছেন অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। তাহলে আপনি কি চান আমরা ডাল হই? কখনোই চাই না। বাট অবভিয়াসলি তোমার ফ্যামিলি টাইম দেওয়া উচিত, তোমাদের অন্যান্য অ্যাক্টিভিটিস করা উচিত, অবশ্যই উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া উচিত,
মাইন্ড ফ্রেশ করা উচিত, বাট 24 ঘন্টা নয়। ক্লিয়ার? মনে রাখবে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলেও 16 ঘন্টার মধ্যে তুমি আরও 8 ঘন্টা তুমি রিফ্রেশমেন্টে কাটাও, 10 ঘন্টা কাটাও, বাট অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা তোমায় পড়তেই হবে। ক্লিয়ার? কারণ মনে রাখবে কম্পিটিটিভ এক্সাম এরকমই, কম্পিটিশন দিনে দিনে বাড়ছে এবং তোমার হাতে টাইম কিন্তু কমছে। অনেকেই ভাবে স্যার 32 বছর, স্যার 27 বছর, স্যার 40 বছর, কিন্তু না, এই যে থিঙ্কিংটা, আবারও বলছি থিঙ্কিংটাকে চেঞ্জ করো। মনে রাখবে তোমার কাছে সময় 1.5 বছর, এটা নিয়ে চলো। কারণ তুমি যত ভাবে 1.5 বছর চলে গেছে, 2 বছর, ঠিক আছে 3 বছর, ঠিক আছে 4 বছর, দেবে কোনো দিনই হচ্ছে না। কারণ টার্গেট যদি তুমি অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই সেটা সেই অনুযায়ী করা উচিত। কারণ মনে রাখবে তোমার বয়স কিন্তু আটকে নেই। আজকের দিন চলে যাওয়া মানে তোমার জীবন থেকে আরও একটা দিন চলে গেল। তাই যত দিন লেট করবে, যেটা আমি বলে থাকি অনেক সময় স্টুডেন্টের, যত দিন এগোবে মানে তোমার প্রতিদিন যদি মিনিমাম তুমি গ্রুপ ডি স্টাফ হও, যেখানে মিনিমাম যদি আমি ধরে নিই কথার কথা যে তোমার বেতন হচ্ছে 25,000 টাকা, তাহলে অ্যাপ্রক্স 800 থেকে 900 টাকা মিনিমাম তুমি প্রতিদিন লস করছো। কেন? কারণ তুমি পাচ্ছ না। তুমি যদি গ্রুপ ডি স্টাফ, মিনিমাম গ্রুপ ডি স্টাফ হও, তাতেও কিন্তু তুমি পার ডে 700 থেকে 800 টাকা পাবে, কারণ 25,000 টাকা বেতন অনুযায়ী তাই হয়। তাহলে তুমি যদি একদিন পেরো তাহলে তুমি ওই টাকাটা পাচ্ছ না, তার মানে তোমার সেভিংস কমছে, তার মানে লস তোমারই হচ্ছে ইনডাইরেক্টলি। তাই এই কারণে বলবো যে পড়ো এবং এটা ভেবে পড়ো যে আই হ্যাভ টু অ্যাচিভ। ক্লিয়ার? এই অ্যাচিভমেন্টের জায়গাটা যদি ঠিক থাকে তুমিও পারবে। আর এই যে গল্পটা বললাম, তাহলে লাস্টের গল্পটা কি হবে না, যেটা বললাম অবশ্যই টাইম দাও, ঘুরতে যাও, টাইম স্পেন্ড করো, বাট ওই একটু আগে বললাম না যে স্যার ভুলে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে কি করবে না, এই দিনটা যেটা এক্সট্রা মানে 6 দিনের পরের দিনটা, ঠিক আছে, সেই দিনটায় কি করবে না, যেটাতে তুমি উইক বা যে জায়গাটায় তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ সেটা রিভিশন করো। কারণ রিভিশনের জন্য দিন দরকার। শুধু নতুন পড়লাম তাহলে হবে না, রিভিশনও প্রয়োজন। এবং তার সঙ্গে বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমরা আছি তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। পিডব্লিউ বা আমি যদি বলি গভর্নমেন্ট এক্সামওয়ালা বা আমি যদি বলি এই ডব্লিউবি এক্সামসওয়ালা, আমরা প্রত্যেকজন টিচার আছি, অফলাইন হোক বা অনলাইন, আমরা আছি তোমাদের জায়গায়, তোমাদের প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যাতে তোমরা খুব ইজিলি এটাকে অ্যাচিভ করতে পারো। কিভাবে স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়বে, কতটা পড়বে, কত কম টাইম স্পেন্ড করবে, কতটা বেশি টাইম স্পেন্ড করবে। ক্লিয়ার? কতগুলো পরীক্ষা দেবে, অনলাইন দেবে না অফলাইন দেবে, কীরকমভাবে দেবে, এই সব কিছু স্ট্র্যাটেজি আমরা তোমাদের বলে দেবো। বাট দ্য ফ্যাক্ট ইজ এই মুহূর্তে প্রয়োজন কি না, ফোকাস ওয়েতে পড়াশোনা করা এবং একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করা। আমি তোমাদের বলছি যে যদি এই রুটিন মেনটেন করে পড়াশোনা করতে পারো, মিনিমাম পার ডে যদি তুমি টোটালি ফোকাসড হও কম্পিটিটিভ এক্সামসে, মিনিমাম 12 ঘন্টা এই রুটিন মেনটেন করে পড়ো, যেখানে পার্টিকুলারলি প্রত্যেকটার জন্য 3 ঘন্টা করে টাইম দাও। অর্থাৎ ইংলিশে 3, ম্যাথসে 3, রিজনিংয়ে 3, জিএস সাবজেক্টে 3। যদি মনে করো যে না স্যার আমার রিজনিং ক্লাস করলে অতটা টাইম লাগছে না, ক্লাসেই হয়ে যাচ্ছে, এখানে 1 ঘন্টা কমিয়ে জিএস পার্টে আর 1 ঘন্টা বাড়াও, বাট বাড়াতে হবে। 12 ঘন্টা মিনিমাম পড়তেই হবে, তবেই কিন্তু তুমি 1 থেকে 1.5 ঘন্টা 1.5 বছরের মধ্যে তুমি অ্যাচিভ করতে পারবে। তাহলে এই ছিল আমার স্ট্র্যাটেজি। তাহলে আবারও বলবো যে সঙ্গে থাকো এবং আরও এরকম ভিডিওস দেখার জন্য ডব্লিউবি এক্সামসওয়ালা হোক বা আমাদের অফলাইন সেন্টার শিয়ালদায় হোক, আসো, আমরা আছি, আমি থাকবো তোমাকে আরও ভালোভাবে গাইড করে দেওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ অবধি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, এবং যদি তোমাদের এই রকম আরও কিছু রিকোয়ারমেন্টস থাকে স্ট্র্যাটেজিক্যালি বা কোনো যদি প্রশ্ন থাকে আজকের এই ভিডিওতে তোমরা কমেন্টসে জানাও। তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আমি আরেকদিন আরেকটা সেশনে আসবো, যেখানে শুধুমাত্র তোমাদের যা যা ডাউটস বা যা যা কোয়ারিজ আছে আমি নিশ্চয়ই বলে দেবো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।